আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা ঢাকা বোর্ড 2017 এর বায়োলজির পরবর্তী 4টা সৃজনশীলের সমাধান নিয়ে করতে যাচ্ছি। প্রথম ভিডিওটাতে আমি প্রথম 4টা সৃজনশীলের উপরে ছোট্ট করে একটু ডিসকাশন করেছিলাম, বিকজ বায়োলজির বোর্ড সলিউশনগুলোর ক্ষেত্রে আমি চিন্তা করেছি একটু ডিসকাশনমূলক ভিডিও করব। তোমাদের অনেক যদি রিকমেন্ডেশনস থাকে বা অন্য কোনো ধরনের কোনো সাজেশন থাকে এই বোর্ড সলিউশনের ক্ষেত্রে, তোমরা আমাকে ইউটিউবের নিচে লিখো যে তোমাদের পরবর্তীতে আর কি ধরনের কন্ডিশনস বা আর কি ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে। আমি পরবর্তীতে সেই ভিডিওগুলোতে সেই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করার ট্রাই করব। 4 নম্বর সৃজনশীলের পরে 5 নম্বর যে সৃজনশীল ঢাকা বোর্ড 2017 বায়োলজি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তার আগে একটু উদ্দীপকটা বলে নিই। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা আফ্রিকার জাতের ধানের সাথে বাংলাদেশি জাতের ধানের সংমিশ্রণ ঘটিয়ে উচ্চ ফলনশীল ও খরসহিষ্ণু এক প্রকার জাত উদ্ভাবন করেছেন। কৃষি উন্নয়নে বাংলাদেশে ক্রমেই এই পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েল, দিস ইজ অ্যাকচুয়ালি আ গুড নিউজ, বিকজ আমাদের এই যে পপুলাস কান্ট্রি, এই যে এত বেশি লোকজন, এই এই এতগুলা লোকের খাদ্য সংস্থানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বেসিক নিডগুলোকে ফিল আপ করার জন্য গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি থাকে যে বেসিক নিডগুলোকে ফিল আপ করার জন্য যে যা ধরনের কাজ করা দরকার সেই কাজগুলো করা। তার মধ্যে একটা প্রধান নিড হচ্ছে এই যে ফুড সিকিউরিটি, এই যে ফুড অ্যাভেলেবিলিটি। এই যে ফুড সিকিউরিটির ক্ষেত্রে আমাদের আমাদের স্টেপল ফুড যেহেতু রাইস, আমরা যেহেতু কৃষি নির্ভর এই অর্থনীতিতে, আমরা যেহেতু ভাত আমাদের একটা প্রধান খাবার, এই জায়গাটাতে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। বিকজ আমাদের সায়েন্টিস্টরা যারা কাজ করছেন আমাদের দেশের উচ্চ ফলনশীল জাতের চারা এবং উচ্চ ফলনশীল জাতের শস্য এবং রোগ জীবাণু প্রতিরোধী যে শস্যগুলো আছে সেগুলো উৎপাদনের ক্ষেত্রে তারা যে পরিশ্রম করে যাচ্ছেন, এই পরিশ্রমটার ফলে আমরা যে রেজাল্ট পাচ্ছি, আমরা অলরেডি অনেক রেজাল্ট পেয়েছি। এখানে সম্ভবত সেই প্রশ্নটা আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কি? ডমিনেন্ট ক্যারেক্টার, আর একটা হচ্ছে রিসিসিভ ক্যারেক্টার, অর্থাৎ পিতামাতার যে বৈশিষ্ট্যগুলি সন্তানের দেহে প্রকাশিত হয়। দুই ধরনের টাইপস আছে, একটা হচ্ছে জিনোটাইপ আর একটা হচ্ছে ফিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলো বাবা মার থেকে সন্তানের দেহে প্রকাশিত হবে সেগুলোই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যেগুলো প্রকাশিত হবে না বা পরবর্তীতে হবে না, কথাটা ঠিক না, মানে মেন্ডেলের সূত্রের একটা অন্যতম প্রধান সূত্র হচ্ছে যে কোনো বৈশিষ্ট্য কিন্তু হারায় যায় না, কখনো না কখনো সে বৈশিষ্ট্য কোনো না কোনো ভাবে কোনো না কোনো বংশধরে প্রকাশ পায়। সো এটা বলা যাবে না যে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না, এটা বলা যাবে যে বৈশিষ্ট্য এই জেনারেশনে বা পরবর্তী প্রজন্মে বা পরবর্তী বংশধরে বা F1 জনুতে প্রকাশ পায়নি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। পরের কোয়েশ্চেন হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটির তাৎপর্য। এই একটা কথা দিয়ে তো একটা ক্লাস নেওয়া যাবে, একটা ক্লাস নেই, বেসিক্যালি অনেকগুলো ক্লাস নেওয়া যাবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথা তাৎপর্য যদি 2 নম্বরের জন্য ব্যাখ্যা করতে হয় তাহলে একদম শর্ট করে লিখতে হবে যে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যত ধরনের জীব ছিল এখন কিন্তু জীবের বৈচিত্র্যটা অনেক কমেছে বা একটু অন্যরকম হয়েছে। আগের পৃথিবীতে, মানে আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে বা তারও বেশি আগে, যখন পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছিল তখন যেই ধরনের পরিবেশ ছিল, যেই ধরনের জীব ছিল, এখন কিন্তু জীবের বৈচিত্র্যটা ডিফারেন্ট। অর্থাৎ কালক্রমে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য, অ্যাডপশন যেটাকে বলে, জীবের দেহের দরকার, সেই বৈশিষ্ট্যটা যে জীব করতে পেরেছে, যে প্রজাতি করতে পেরেছে, সেই প্রজাতি টিকে ছিল। আর যে প্রজাতি করতে পারে নাই সেই প্রজাতি টিকে নেই। যেমন তোমরা যদি মরুভূমির যদি উটের কথা বলো, উটের অনেক দিন পানি পেটের মধ্যে ধরে রাখার একটা ক্ষমতা আছে। আবার তুমি যদি একটু উদ্ভিদের কথা বলো, মরুদ্ভিদের, তাহলে তাদের ভিতরে কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য ডেভেলপ করেছে যেটা তাদেরকে ওই পরিবেশে থাকতে সাহায্য করছে। তাছাড়াও আমাদের লোনামাটির উদ্ভিদে যে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে জরায়ুজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে যে ধরনের অঙ্কুরোদ্গম ওই পরিবেশে উদ্ভিদকে বাঁচিয়ে চলতে সহযোগিতা করবে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই অবস্থায় উদ্ভিদকে বা প্রাণীকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করছে। সুতরাং যে যত বেশি ফিট, যে যত বেশি
প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে পারবে সে তত বেশি সার্ভাইভ করবে। সো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইনের খুবই চমকপ্রদ একটা থিওরি আমরা জানি, এবং ডারউইনিজম তোমরা যারা পড়েছো তারা জানো যে অ্যাকচুয়ালি, এবং আমি তোমাদের ডারউইনিজম নিয়ে একটা আলাদা ভিডিও দিব যেখানে শুধুমাত্র আমি বিবর্তন মতবাদটাকে ব্যাখ্যা করবো। সেটা ইন্টারমিডিয়েটের জুলজি বইয়ের একদম লাস্ট দিকে একটা বিবর্তন মতবাদ নামে একটা ছোট্ট চ্যাপ্টার আছে, যেটা প্রাণী পরিচিতির আগের অংশ। সেখানে কিন্তু একটু ভালো মতো এক্সপ্লেন করা হয়েছে যে ল্যামার্কিজম, ডারউইনিজম এই জিনিসগুলোতে অ্যাকচুয়ালি কি ধরনের কথা আছে। এসএসসি সিলেবাসে যেহেতু এই শব্দগুলো বা এই কথাগুলো আলোচনা করা হয় নাই, সুতরাং আমরা শুধুমাত্র এসএসসি স্টুডেন্ট তোমরা যারা দেখছো, তোমাদের বইয়ে যতটুকু আছে তার থেকে যদি কিছু ইনফরমেশন তুমি একটু বেশি লিখতে পারো, ইটস ডেফিনেটলি এ ক্রেডিট। সো যদি তোমাদের সময় থাকে, যদি তোমাদের একটু ইচ্ছা থাকে, তোমরা একটু উপরের ক্লাসের বইগুলো দেখেও কিছু ইনফরমেশন নিতে পারো। এটা কখনোই অব্লিগেটরি কোনো সিস্টেম না যে শুধুমাত্র 9-10 যে বইয়ের পাঠ্য বই আছে, শুধু পাঠ্য বই ছাড়া আমি পৃথিবীতে অন্য কোনো বই পড়বো না, তাইলে কিন্তু কখনোই আগানো যাবে না। একটু যদি সম্ভব হয়, তোমরা যখন ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে কোনো আড্ডায় বসবা, তখন তোমরা একটু ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা বলবা। তোমরা ফেসবুকে ট্রল নিয়ে কথা বলবা না, তোমরা প্র্যাঙ্ক নিয়ে কথা বলবা না, তোমরা কিভাবে উন্নতি করা যায়, কিভাবে একটা 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 ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে পৌঁছানো যায়, এই ধরনের ইস্যুগুলো নিয়ে, এই ধরনের ঘটনা নিয়ে, এই ধরনের রানিং ইস্যুসগুলো নিয়ে তোমরা কথা বলবা, এবং তোমাদের কাছ থেকে সেই ধরনের জিনিস কিন্তু জাতি প্রত্যাশা করে। সুতরাং তোমরা যখন আলাপ করবা, তখন তোমাদের ভিতরে যখন এই ইস্যুগুলা চলে আসে, তো সেক্ষেত্রে কোশ্চেন হচ্ছে উদ্দীপক উল্লিখিত প্রক্রিয়া কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিভাবে পাওয়া যায়। ওকে, এটা অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট ডিএনএ এর একটা অংশ। তোমরা বায়োলজির 14 নম্বর অধ্যায়ে জীব প্রযুক্তির যে অংশের 3য় পেজে টিস্যু কালচারের নিচে যে জীব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে একটা কাঙ্ক্ষিত জীবের মধ্যে একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে নতুনভাবে প্রকাশ করানোর যে পদ্ধতি, এটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনগত প্রকৌশল। এক্ষেত্রে ফার্স্টে কি করতে হবে, যে একটা ডিএনএ কে কাঙ্ক্ষিত যে জীবটার মধ্যে আমি পরিবর্তন চাচ্ছি, সেই জীবের একটা কোষের ডিএনএ কে সুন্দরভাবে কাটতে হবে। এই কাটা কিন্তু কেচির কাটা না, এই কাটা হচ্ছে এনজাইমের কাটা, এবং এই এনজাইমটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আর যে ব্যাকটেরিয়াটার মধ্যে এই কাজটা করা হয়, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই, এবং যে ইকোলাইয়ের অংশটাতে করা হয় তার নাম হচ্ছে প্লাজমিড। অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডের একটা নির্দিষ্ট অংশকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে, কাঙ্ক্ষিত জীবের ডিএনএটাকেও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে, পরে লাইগেস এনজাইম দিয়ে সেটাকে পুনরুত্থাপন করে, বা লাইগেস এনজাইম দিয়ে জোড়া লাগিয়ে সেটাকে পুনরায় ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায়, সেখান থেকে মাল্টিপ্লাই করে একটা কাঙ্ক্ষিত ডিএনএ তৈরি পদ্ধতিটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই পদ্ধতিতেই একটা ইসে পাওয়া যাবে, নতুন প্রজাতির জীব পাওয়া যাবে। সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশে উল্লিখিত কৌশলটির সম্ভাবনা। ডেফিনেটলি বাংলাদেশে অলরেডি এটার অনেক বড় সম্ভাবনা আছে, কারণ আমাদের দেশের সায়েন্টিস্টরা বিটি বেগুন আবিষ্কার করেছেন, হুইচ ইজ কল ব্যাসিলাস থুরিনজিয়ানসিস। এটা হচ্ছে একটা পতঙ্গ বিরোধী একটা শস্য, যে শস্যতে এই ধরনের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না, ব্যাকটেরিয়া বিরোধী একটা ইনফেকশন, হুইচ ইজ কল ব্যাসিলাস থুরিনজিয়ানসিস বা বিটি বেগুন। ইভেন বিটি তুলাও আবিষ্কৃত হয়েছে। এছাড়াও খরা সহিষ্ণু এবং হচ্ছে যে ইভেন ধানের মধ্যে ভিটামিন এ বা ক্যারোটিন ইমপ্লিমেন্ট করে বা জিন প্রতিস্থাপনকারী কৌশল আবিষ্কার হয়েছে আমাদের দেশের সায়েন্টিস্টদের দ্বারা। সো এই জিনিসগুলোকে লিখতে হবে যে হ্যাঁ, আমাদের দেশে এটার কৌশলটির সম্ভাবনা, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা অনেক ভালো, এবং এটার মাধ্যমে আমাদের দেশের নেক্সট যেই সকল প্রেডিক্টেড ডিজাস্টার বা নেক্সট যে সকল প্রেডিক্টেড রিস্ক আছে সেগুলো মিটিগেট করার সিস্টেমটাকে এক্সপ্লেইন করতে হবে। পরের কোয়েশ্চেন হচ্ছে 3টা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র এই যে এরকম চিত্র, এরকম 3টা চিত্র দেওয়া আছে। এগুলা হচ্ছে সিভনল, সঙ্গীকোষ এবং ট্রাকিড বা ভেসেলের চিত্র। প্রথম কোয়েশ্চেন হচ্ছে লসিকা কি? আচ্ছা, লসিকা হচ্ছে রক্তের এমন একটা ঈষৎ ক্ষারীয় তরল অংশ যেটা রক্তবাহিকা থেকে আলাদা হয়ে টিস্যুর মধ্যবর্তী স্থানে এসে জমা হয় এবং টিস্যুটাকে সিক্ত রাখে। অর্থাৎ লসিকা হচ্ছে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের একটা তরল পদার্থ, যেটা রক্তের একটা অংশ, এবং রক্তবাহী নালিকা থেকে আলাদা হয়ে সেটা টিস্যুতে স্থাপন হয় বা টিস্যুতে অবস্থান করে।
পরের কোয়েশ্চেন, ফটোলাইসিস প্রক্রিয়া। ওয়েল, এটা একটু লিখতে হবে। ফটোলাইসিস হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে প্রোটন, ইলেকট্রন, অক্সিজেন উৎপাদন হয়, এটাই ফটোলাইসিস। সুতরাং সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে যাওয়ার প্রক্রিয়ার নাম ফটোলাইসিস, কারণ ফটোলাইসিস প্রক্রিয়ায় পানি ভেঙে প্রোটন, ইলেকট্রন, অক্সিজেন উৎপন্ন হয়। উৎপন্ন অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যায় এবং প্রোটন এবং ইলেকট্রন পাতায় এটিপি এবং এনএডিপি H2 উৎপাদনের ক্ষেত্রে পরবর্তীতে ব্যবহৃত হতে থাকে। এটা একটু লিখে দিতে হবে 2 নম্বরের জন্য। পরের কোয়েশ্চেন, এস চিহ্নিত অংশটি কি বর্ণনা করে? আসলে এস চিহ্নিত অংশটি তোমরা যদি ফ্লোয়েম টিস্যুটা একটু ভালো মতো পড়ে থাকো, এই এবং এক্স ও এর মধ্যে গঠনকার্যিক মিল ও বিল, এটা হচ্ছে সিগন্যাল এবং সঙ্গী কোষের মধ্যে যে পার্থক্য, এই দুইটা ব্যাখ্যা বা এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার পড়ার জন্য তোমাদের একটু জাইলেম আর ফ্লোয়েম টিস্যুটাকে ভালো মতো পড়তে হবে। এই ব্যাপারে আমি একটু ভালো মতো এক্সপ্লেন করে দিয়েছি অ্যানিমেল টিস্যু চ্যাপ্টারটাতে। এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর 3টা পার্টের আমি ভিডিও আপলোড করেছিলাম। একটা হচ্ছে শুধুমাত্র কোষ নিয়ে, একটা হচ্ছে অ্যানিমেল টিস্যু নিয়ে, আর একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু নিয়ে। এটা যেহেতু প্ল্যান্ট টিস্যুর পার্ট, প্ল্যান্ট টিস্যু চ্যাপ্টারটাতে আমি একটু এক্সপ্লেন করেছিলাম। এই ভিডিওটাতে আমি শুধু তোমাদেরকে বলবো যে এটার অ্যান্সারের ক্ষেত্রে তোমরা ফ্লোয়েম এবং জাইলেম টিস্যুর এক্সপ্লেনেশনটা একটু ভালো মতো পড়বা। পরের কোয়েশ্চেন, 10 বছর, 7 নম্বর সৃজনশীল। 10 বছরের রাফি জিওগ্রাফি চ্যানেলে বাঘের হরিণ শিকারের দৃশ্য দেখে তার মন খারাপ হয়ে গেল। সে বাবার কাছে জানতে চাইলো, এইভাবে হরিণ শিকার করলে একদিন বন হরিণ শূন্য হয়ে যাবে। বাবা তাকে বললেন, এটাই জীব জগতে টিকে থাকার স্বাভাবিক কৌশল, স্বাভাবিক সিস্টেম। ভালো, বাবা ট্যালেন্টেড, বাবা ছেলেও ট্যালেন্টেড, দুজনই খুব সুন্দর। প্রথম কোয়েশ্চেন, ট্রফিক লেভেল কাকে বলে? ট্রফিক লেভেল হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বলে। যেমন ঘাস খায় ঘাস ফড়িংকে খায় ব্যাংকে খায় সাপকে খায় ইগলকে খাওয়ার মতো কেউ নেই। ইগল মরে গেলে ব্যাকটেরিয়া খাবে, ব্যাকটেরিয়া বিয়োজক। এই যে এখানে যতগুলো স্টেপ, এরা সবাই হচ্ছে ট্রফিক লেভেল। আই মিন, দে আর দ্য পার্টস অফ ইকোসিস্টেম, দে আর দ্য পার্ট অফ ফুড নেট, দ্য পার্ট অফ ফুড চেইন। ফুড চেইন মানে হচ্ছে খাদ্য শৃঙ্খল, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের প্রতিটা অংশকে বা স্তরকে ট্রফিক লেভেল বলে। কমেন্সিয়ালিজম বলতে কি বুঝো? গুড থিং, কমেন্সিয়ালিজম ইজ এ পার্ট অফ টাইপস অফ পজিটিভ ইন্টারঅ্যাকশনস, মানে দুই বা ততোধিক জীব পাশাপাশি অবস্থান করলে যদি এদের মধ্যে একজন উপকৃত হয় আর বাকি অংশ বা বাকি যেই সত্তাটা আছে সেটাতে উপকারও হবে না, অপকারও হবে না, এই ধরনের সম্পর্কের নাম হচ্ছে কমেন্সিয়ালিজম। আমরা যেহেতু জানি যে আন্তঃক্রিয়া 2 ধরনের, ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক আন্তঃক্রিয়াটার 2টা অংশ, একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সিয়ালিজম। মিউচুয়ালিজম কি? মিউচুয়ালিজম হচ্ছে দুইজনই উপকৃত হবে। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ এ গুড রিলেশনশিপ। Relationship is the best when both parties is get the advantage, both parties develop together. So this is the relationship, best relationship. Second হচ্ছে যে এই রিলেশনশিপটার ক্ষেত্রে শুধুমাত্র একজন উপকৃত হবে, আরেকজনের অপকার হবে না, উপকার হবে না। যেমন রোহিণী উদ্ভিদ যেটা আছে, রোহিণী উদ্ভিদ হচ্ছে আরেকটা উদ্ভিদকে কেন্দ্র করে উপরে ওঠে, কিন্তু রোহিণী উদ্ভিদ আরেক উদ্ভিদের কোনো অপকার করে না, কিন্তু সে তাকে ইউজ করে বা তাকে ব্যবহার করে, এটা তার বৈশিষ্ট্যটা এরকম যে সে হচ্ছে উপকৃত হবে, কিন্তু আরেকজনের বা অন্য যে উদ্ভিদটাকে সে বেস করে সে উপরে উঠছে তার কোনো ক্ষতি সে করবে না, কিন্তু তাকে ধারণ করবে। সো এটা হচ্ছে কমেন্সিয়ালিজম। উদ্দীপকের সিস্টেমটি কি ইঙ্গিত করছে ব্যাখ্যা করো। উদ্দীপকের সিস্টেম ইঙ্গিত করছে বাস্তুসংস্থান। যেহেতু বাঘ হরিণকে খাবে, বাঘ হরিণের পিছনে দৌড়াবে, এটা হচ্ছে সৃষ্টির আদি তত্ত্ব থেকে বা সৃষ্টির আদি লগ্ন থেকে যে নিয়ম। বাঘ, সিংহ এগুলো কার্নিভোরাস অ্যানিমাল, এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী, অর্থাৎ এগুলো শিকার করবে, এরা খাবে। মানুষও শিকারী জীবী, মানে মানুষ শিকারজীবী বলতে আগে ছিল, এখন আমরা একটু কি করি, বাঘ হচ্ছে সরাসরি হচ্ছে গিয়ে হরিণ, খরগোশ এগুলা খায়, আর আমরা একটু সুন্দর করে রান্না করে একটু আরেকটু মশলা দিয়ে আরেকটু স্পাইসি করে ঝাল করে বিভিন্ন স্টাইলের আমরা খাই, একই স্টাইল। ওটা হচ্ছে একটু সরাসরি খায়, এটা একটু প্রসেসিং করে খায়। সো এই যে ডিপেন্ডেন্সি, এই যে নির্ভরতা, এই নির্ভরতার জন্য এই প্রাণীকে সৃষ্টিকর্তার সিস্টেমটাই হচ্ছে যে এই পৃথিবীতে বিচরণ করতে হবে। এবং মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, মানুষকে অতিরিক্ত বেশি জ্ঞান দেওয়া হয়েছে যাতে করে সেও চলবে অ্যাজ ইউজুয়াল
তার গঠন হচ্ছে যে এই যে ব্রেনটা যে দেওয়া হয়েছে এটার একটু ইস্তেমাল করবে বা এটার ইউজ করবে। সুতরাং এটা একটা সুন্দর একটা প্রাকৃতিক সিস্টেম বা একটা ন্যাচারাল সিস্টেমকে এটা ইন্ডিকেট করছে, সো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পরের কোয়েশ্চেন হচ্ছে কি যে রাফির মন খারাপ করার যৌক্তিক কোনো কারণ আছে কি? না, একটা শিশুতোষ মনের মধ্যে একটা প্রাণীকে হত্যা হতে দেখলে যে বাঘ হরিণকে খাচ্ছে, এই জিনিসটা থেকে স্বাভাবিকতার চেয়ে অস্বাভাবিকতাটাই ওই শিশুতোষ মনে আসবে, উইচ ইজ গুড, কিন্তু যৌক্তিক কোনো লিগ্যাল কোনো কজ নাই, কারণ এইটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম অনুসারে যেভাবে খাদ্যের, আমরা যদি একটু বলি যে রিজিক যেভাবে দেওয়া আছে সেই রিজিক সেটা হবেই, কিন্তু বাঘ যদি বসে থাকতো তাহলে হরিণ তার সামনে চলে আসতো না। বাঘকে হরিণের পিছনে দৌড়াতে হয়েছে, মানুষকে রিজিকের জন্য জমিনে ছুটাছুটি করতে হয়, দৌড়াতে হয়, কাজ করতে হয়, রিজিকের অন্বেষণ করতে হয়। সুতরাং দিস ইজ এ পার্ট অফ নেচার। সো এখানে মন খারাপের কিছু নেই। তোমরা অবশ্যই এভাবে লিখবা না, তোমরা আরেকটু একাডেমিক ওয়েতে লিখবা। আমি একটু ভাববাচক বিশেষত্ব বিশেষণ করে একটু সুন্দর মতো ওয়াজ করছি, তোমরা যারা লিখবা একটু সুন্দর করে একাডেমিক ওয়েতে লিখবা, সো দ্যাট it can have a good reflection of your academic sentences on your paper. So টিচার যখন দেখবে তখন যাতে দেখে যে তোমার সঠিক শব্দ চয়ন আছে। এবং আমি কথার ছলে বলছি, একটা স্পিকিং ওয়েতে তোমরা কিভাবে লিখবে সেটাকে পুরোপুরি হুবহু বললেও তো তোমরা মনে রাখতে পারবে না, বা আমার এই ভিডিও দেখে তোমাদের পক্ষে লেখাও সম্ভব না। I'm just telling in an interesting mood or in a way that you can memorize the scenario. If this sort of things comes on your question paper, you can write it well. So এই হচ্ছে 7 সৃজনশীল, 8 নম্বর সবার লাস্টে সৃজনশীল একটা অ্যালভিউলাস দেয়া আছে। অ্যালভিউলাসটা হচ্ছে এরকম যে একটা অ্যালভিউলাস দেয়া আছে, চিত্রটা দেখলেই তোমরা বুঝবে। একটা অ্যালভিউলাস দেয়া আছে এবং এটার পাশ দিয়ে রক্তনালী গেছে, ভালো কথা। এখন এই রক্তনালী যখন যায়, এটার ভিতর দিয়ে যখন রক্ত যাচ্ছে, তখন ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রক্তের, হ্যাঁ এখানে হচ্ছে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বের হবে, এটা আমরা সবাই জানি। এবং হচ্ছে যে এখান দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে, এখান দিয়ে অক্সিজেন হয়ে বের হচ্ছে। সো এই জিনিসটা লেখা আছে। ওয়েল, ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সপ্লান্ট কি? এক্সপ্লান্ট হচ্ছে যে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটাকে আলাদা করা হয় সেটা হচ্ছে এক্সপ্লান্ট। পরের কোশ্চেন, কমেন্সিলিজম বলতে কি বুঝো? কালার ব্লাইন্ড কেন হয় ব্যাখ্যা করা। কালার ব্লাইন্ড হয় হচ্ছে যে আমাদের চোখের যে বর্ণ সংবেদী কোষগুলো আছে, সেই কোষগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অথবা যদি জিনগুলা কোনো না কোনোভাবে ইফেক্টেড হয়, তখন সে একটা স্পেসিফিক কালারকে, বা যেটা আমরা বলি হচ্ছে অ্যাকচুয়ালি লাল সবুজ বর্ণান্ধতা বা রেড গ্রিন ব্লাইন্ডনেস, সেটা হতে পারে। অর্থাৎ আমাদের বর্ণ সংবেদী কোষগুলো যদি চোখের নষ্ট হয়ে যায়, তাহলে উদ্ভূত পরিস্থিতিকে কালার ব্লাইন্ড বলা হয়। উদ্দীপক এক্স এর কার্যকারিতা, এক্স কি জিনিস? অ্যালভিউলাস। আচ্ছা, এটা হচ্ছে এক্স, এটার কার্যকারিতা অনেক ব্যাপক কার্যকরী। যেমন হচ্ছে আমাদের ফুসফুসের মধ্যে যদি অ্যালভিউলাস নাই থাকতো, মানে সৃষ্টিকর্তা তো আসলে দিয়েছেন, আমরা ফাংশন জানি, ওই ফাংশনটা হতো না। এখন অ্যালভিউলাসের কি ফাংশন? অ্যালভিউলাসের ফাংশন হচ্ছে আমরা পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করি, ও এটাকে রিসিভ করে বা এটাকে স্টোর করে ফর এ মোমেন্ট, এবং ওটার ভিতর দিয়ে যখন এই কৈশিক নালিকা দিয়ে যখন রক্ত যায়, তখন এই অ্যালভিউলাসের ভিতরের অক্সিজেনটা এটার ভিতরে ঢুকে যায়, আর এটার ভিতরের কার্বন ডাই অক্সাইড এটার ভিতরে চলে আসে। সো দ্যাট সর্ট অফ লাইক এক্সচেঞ্জেস হ্যাপেন্স ইনসাইড দ্য অ্যালভিউলাস। সো এই যে অ্যালভিউলাসের একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন, এটাই হবে না। আর এটা না হইলে আমাদের রক্ত বিশুদ্ধ হবে না, আর রক্ত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের বডিতে আমরা বেঁচেই থাকতে পারতাম না। সুতরাং এইভাবে একটু এক্সপ্লেন করতে হবে সুন্দর করে। পরের কোশ্চেন, ই এর অনুপস্থিতিতে এক্স এর কাজে কি প্রভাব ফেলবে? ই কি জিনিস? ই হচ্ছে সম্ভবত রক্ত, আর এক্স এর কাজ কি? এক্স এর কাজ হচ্ছে অ্যালভিউলাস। কি এদের কাজে কি প্রভাব ফেলবে বলে তুমি মনে করো? যুক্তি সহ বিশ্লেষণ করো। আচ্ছা, তো এটা হচ্ছে এখন যদি হিমোগ্লোবিন না থাকে, রক্তই যদি এখান দিয়ে কোষিক জালিকার মধ্যে যদি হিমোগ্লোবিন না থাকে, তাহলে এখানকার যে অক্সিজেন, সেই অক্সিজেনটাই তো পাস হবে না। অর্থাৎ ওর ভিতরে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটাকে রিসিভ করার মতো তো মানে আমাদের একটা উপাদান লাগবে, যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, যেটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এবং এই অক্সি হিমোগ্লোবিন যখন এখান দিয়ে পাস হয়, তখন সেটা পুনরায়
কোষের ভিতরে গিয়ে এই অক্সি হিমোগ্লোবিন বিযোজিত হয়ে হিমোগ্লোবিন আর অক্সিজেনে পরিণত হয়। So this is the scenario, this is the sort of like a simple reactions happens inside our cells, which is controlled by, which is maintained by the sort of capillaries and alveolus. So alveolus হচ্ছে বায়ুথলি, যেটার ভিতরে অক্সিজেন স্টোর হয় এবং কার্বন ডাইঅক্সাইড, I mean there are like diffusion হয় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা হয়। সুতরাং যদি হিমোগ্লোবিনই না থাকতো তাহলে অ্যালভিওলাসের পক্ষে আমাদের দেহে রক্তকে বিশুদ্ধ করে পাঠানো সম্ভব হতো না। সো in our body there are a lot of things working together. There is a very smooth and natural coordination inside our body. If anything, any sort of like ইন্টারফেয়ার হয় আমাদের বডিতে বা আমাদের ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে যদি কোনো ডিস্টারবেন্স হয়, সো ইট এফেক্টস আওয়ার হেলথ এবং আমরা অসুস্থ হই। সো এই জায়গাগুলোকে একটু সুন্দর করে তোমরা পরীক্ষার খাতায় বিস্তারিতভাবে লিখবা, এমনভাবে লিখবা, জানি একটা খুব কমন একটা ক্লেম তোমাদের আছে যে 7টা সৃজনশীল লেখার জন্য এত সময় পাওয়া যায় না স্যার। আই নো দিস ইজ ভেরি প্যাথেটিক। 7টা সৃজনশীল পরীক্ষার খাতায় অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার করা ইজ টু ড্যাম প্যাথেটিক অ্যান্ড ইটস রিয়েলি চ্যালেঞ্জিং, বাট হোয়াটএভার, অ্যাজ ইট ইজ চ্যালেঞ্জিং, টেক দ্য চ্যালেঞ্জ। 7টা সৃজনশীল লিখতে হবে, লিখবা, নো প্রবলেম। টাইম যত দিয়েছে তার মধ্যেই লিখবা, হোয়াট এভার, জাস্ট কাউন্ট ইউর টাইম in a best way, that how you can be effective in each and every single seconds. Do not depend with other, do not depend on your fellows, on friends. ওই ফ্রেন্ডশিপ ঠিক আছে, একটা পর্যায়ে ঠিক আছে, কিন্তু as it is a board exam, do not depend on your friends and fellows who is just beside on your table. Do not look ever, do not look over anything. Just try to give your best effort on your paper, single, dependently, একদম ইন্ডিপেন্ডেন্টলি পরীক্ষা দিবা, নিজের মতো করে, নিজের মাথায় যা আছে তার থেকে দিবা। ওই প্রাইড এবং অনার দরকার ভিতরে, সেই ভিতরের প্রাইড আর অনারের জন্য কিন্তু টাইম তোমাকে দেওয়া হয়েছে 2 years. So you were in class 9, you were in class 10, you did your test exam, you went through your pre-test exam, so you had time. So সেটাকে বেস করে, সেটাকে ইউজ করে তুমি আজকে পরীক্ষার সামনে আসছো। সো জাস্ট গিভ ইয়োরসেলফ দ্য বেস্ট প্রাইড অ্যান্ড অনার যে তুমি অনেস্টলি পরীক্ষা দিয়েছো, কোনো ধরনের ডিসঅনেস্টি তুমি করনি। সুতরাং তোমার মেধার মূল্যায়ন একদিন হবে। তোমরা যারা অনেস্টলি পরীক্ষা দিবা, তোমরা যারা নিজের মেধায় পরীক্ষা দিবা, পরিশ্রম করে পরীক্ষা দিবা, তোমাদের এটার মূল্যায়ন হবেই। নেচার উইল ডেফিনেটলি গিভ ইউ দ্য রেজাল্টস, নেচার উইল ডেফিনেটলি বি রিফ্লেক্টিভ অন দ্যাট ইন দিস রিগার্ড, নো কম্প্রোমাইজ, এটা দিবেই। নেচার হ্যাজ ইটস ওন ল। সো তোমরা যদি পরিশ্রম করো, ইউ উইল ডেফিনেটলি গেট দ্য প্রাইজ, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। সো বি ফেইথফুল অন ইউর সেলফ, বি হোপফুল ফর দ্য ফিউচার, বিকজ তোমরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, যারা এবার এসএসসি লেভেলে আছো, যারা এসএসসি দিবা, সামনে এইচএসসি আছে, সামনে ইউনিভার্সিটি আছে, there are long story, there are long ways and days to go, there are a lot of opportunities, each and every single sunrise has the opportunities. So I'll just say you a single thing, যে তোমরা অনেক বেশি ভালো করে পড়াশোনা করবা, এটাই আমার কামনা। এবং আমি একটু বেশি বলেছি, বায়োলজির সলিউশনের ক্ষেত্রে একটু বেশি করে বলতে হচ্ছে, কথা বেশি বলতে হচ্ছে। ফিজিক্স আর কেমিস্ট্রিতে একটু ম্যাথস করার যেহেতু সুযোগ থাকে, বায়োলজিতে সুযোগটা নাই। সো একটু কথা বলে দিচ্ছি যাতে তোমরা যারা শুনছো, মাইট বি কিছুটা যদি একটু উপকার হয়, সেটি আমার প্রাপ্য হবে। সো দেখা হবে পরের বোর্ড সলিউশনগুলোতে, পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফিজ।